শুরু করছি আজকের বিশেষ আলোচনা। প্রথমেই বলে রাখি যে আমাদের ক্লাসরুমের বর্তমান যে অবস্থা রয়েছে সেই অবস্থা অনুযায়ী আমরা বলতেই পারি যে ইএমআরএস এর সিলেবাস অনুযায়ী আমাদের প্রায় সব ক্লাস সম্পন্ন হয়ে গেছে। একটি দুটি ছোট পার্ট বাকি রয়েছে যেগুলো আমি মাঝখানে প্ল্যান করে দেব ক্লাসে। বাদবাকি মেজর পার্ট সব কমপ্লিটেড এবং যে কারণে যারা ইএমআরএস এর প্রিপারেশন নেবে বা নিচ্ছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কোনো জায়গা নেই। এবং যে পার্টগুলো নতুন ক্লাস হয়েছে সেগুলোর পর প্ল্যান করে পরীক্ষাও আসবে, এরপর ধারাবাহিকভাবে পরীক্ষাগুলোও আসবে এবং সেগুলো আমরা যেটা আমাদের 2.0 ক্যাটাগরির এক্সাম সেটাকে বন্ধ রাখবো। বন্ধ রেখে ইএমআরএস এর সিলেবাস অনুযায়ী নতুন যে ক্লাস হয়েছে সেই ক্লাসগুলোর পরীক্ষা আবার আপগ্রেড হবে এর মাঝখানে। যেহেতু আমাদের এনভায়রনমেন্টাল জিওগ্রাফির পার্ট প্রায় শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটি পরীক্ষা কমপ্লিট ইউনিট টেস্ট এনভায়রনমেন্টাল জিওগ্রাফির, যেটার আপগ্রেডেশনের কাজ শেষ হলেই সেই পরীক্ষাটাকে ওপেন করা হবে এবং তারপর আমরা বন্ধ রাখবো এই আপগ্রেডেশন। ইতিমধ্যে আমাদের 6টা পার্ট কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ একদম প্রথম থেকে যদি বলি তাহলে জিওটেকটনিক, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, বায়োজিওগ্রাফি, এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, এই 5টা পার্ট। আচ্ছা, 5টা পার্ট কমপ্লিট হয়েছে। আরেকবার আমি একটু দেখে নিই, 6টা হওয়ার কথা। 1 মিনিট। হ্যাঁ, 6টা মানে ওশানিওগ্রাফি আছে, অর্থাৎ টোটাল 6টা কমপ্লিট হয়ে গেছে। বাকি রইল আমাদের রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইকোনমিক জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, প্র্যাকটিক্যাল জিওগ্রাফির পার্ট এবং জিওগ্রাফিক্যাল থট। এই 5টা পার্ট আপগ্রেডেশন বাকি রয়েছে। বাকি 6টা কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ এই 6টায় এই যে জগৎ বা টোটাল যে নেটওয়ার্ক তৈরি করা হয়েছে এর বাইরে কিছু নেই, আসবে না, কোনো টেনশন নেই। তাই ক্লাসরুমের এই প্রশ্নগুলো অ্যাচিভ করা মানেই আমি মনে করি 100% প্রিপারেশন সম্পন্ন হওয়া এবং যে কোনো পরীক্ষায় চাকরি পাওয়ার উপযোগী পারফরমেন্স করার জন্য এনাফ। যে কারণে কারোর কোনো টেনশন নেই, এই 6টা পার্ট, যে 6টা পার্ট কমপ্লিট হয়ে গেল। আর 5টা পার্ট অবশ্যই হবে, কিন্তু আমরা ধারাবাহিকভাবে যেটা আসবে আমাদের সামনে সেটাকে গুরুত্ব দিয়ে এগোতে হবে। তাই ইএমআরএস এর ক্লাস তো হয়ে গেল, কিন্তু পরীক্ষা তো সবকটা কমপ্লিট হয়নি। তাই জন্য এখন আমরা যেটা করব, এর পরীক্ষাগুলোকে পরপর ধারাবাহিকভাবে সাজাবো এবং ওপেন করব। তাহলে আমাদের ইএমআরএস এর পরীক্ষা শেষ হয়ে যাবে। এর আগে আমি একদম সহজে বোঝানোর চেষ্টা করি, আমাদের এসএলএসটির সিলেবাস ধরে সব ক্লাস হয়ে গেছে, সব পরীক্ষাও হয়ে গেছে সাজানো। বিপিএসসির সমস্ত ক্লাস হয়ে গেছে, সমস্ত পরীক্ষাও হয়ে গেছে। ইএমআরএস এর সমস্ত ক্লাস হয়ে গেল, এখন কি হবে? সমস্ত পরীক্ষা সাজানো হবে। তাহলে ইএমআরএস হয়ে যাবে তার মধ্যে দিয়ে। আমাদের হাতে আর একটা কি পার্ট রয়েছে, সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাস অনুযায়ী যতটা প্রয়োজনীয় ক্লাস এবং তার পরীক্ষা, সেইটা আমাদের বাকি রয়েছে। তাহলে আমরা এখন কি করব? আমাদের যেহেতু এসএলএসটি হয়ে গেল, বিপিএসসি হয়ে গেল, ইএমআরএস শুধু পরীক্ষা সেটিং করা বাকি, সেগুলো বাদে ক্লাস সব সম্পূর্ণ হয়ে গেছে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো ওয়েস্ট বেঙ্গল পিএসসির সিলেবাস ধরে আমাদের প্রপার গ্রুপ ওয়াইজ কিছু ক্লাসের ব্যবস্থা বা প্ল্যান করা হবে এবং তারপর সেগুলোর ধারাবাহিকভাবে পরীক্ষা নেওয়া হবে। এবার সেটা কোন পথে কিভাবে হাঁটা উচিত হবে সেটা আমি প্রপার প্ল্যান করে সকলের উপযোগী যাতে হয় সেই পরিকল্পনা, সেটাকে আমি সামনে আনবো সবার সামনে এবং সেইভাবে আমরা পরপর ধারাবাহিকভাবে ক্লাসকে সামনে এগোবো। কারোর কোনো টেনশন নেই, একটা প্রপার মানে রেগুলেশন এনে তারপরেই সেটাকে মেনটেন করা হবে ক্লাসরুমের জন্য। এবার আমরা আজকে যে নোটিশটা দিয়েছি সেটা হলো স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট বা স্যাট পরীক্ষা। এই পরীক্ষাটার গুরুত্ব কোথায়? অনেকেই আমরা রেগুলারিটি মেনটেন করে পরীক্ষা দিচ্ছি না। যদি স্কুল সার্ভিস পরীক্ষা হতো তাহলে প্রতি বছর পরীক্ষা হতো এবং সবাই প্রত্যেক বছরেই নিজের অবস্থা অনুভব করতে পারত যে আমি এই বছর 2-এর জন্য পাশ করিনি, কেউ 1-এর জন্য পাশ করেনি, কেউ ভাইবা বোর্ডে গিয়ে কেটে গেল,
এইরকম একাধিক অভিজ্ঞতা আসতো, অনেকের প্রথম চান্সেই হয়ে যেত। তো এইরকম মিশ্র অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের হতো, যার মধ্যে দিয়ে আমরা শিক্ষা পেতাম। আমরা জানি যে ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, এটা আমাদের শেখায় যে আমাকে কিভাবে সামনে এগোতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু নিয়মিত এসএসসি হচ্ছে না, এই বাস্তব অভিজ্ঞতাটা কেউ আমরা ফিল করতে পারছি না, কেউ নয়। এবার যারা অন্যান্য পরীক্ষা দিচ্ছে এবং অনেকাংশেই পাশ করেছে বিভিন্ন পরীক্ষায়, যেমন ধরো বিহারের পরীক্ষা দিয়েছিল এবং সেটা এলিজিবিলিটি টেস্ট, এটা পাশ করা মানে হাতি ঘোড়াও নয়, ব্যাপারটা বুঝতে হবে। ওখানে 50% এলিজিবিলিটি ছিল, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে ধরা হয়েছিল, এবং সেখানে 75 অনেকেই পেয়েছে, তাই স্বাভাবিকভাবে পাশ করেছে। ওটা যেহেতু নিয়োগের পরীক্ষা নয়, এলিজিবিলিটি টেস্ট, তাই জন্য অনেকেই পাশ করেছে, এবং সেই পাশ নিয়ে আমাদের কোনো প্রকার মানসিক শান্তি আনার কোনো প্রয়োজন নেই, কারণ ওটা স্বাভাবিক, ওটায় ফেল করাটাই অস্বাভাবিক। ঠিক আছে, তো গেল। এবার দেখো যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যেহেতু নিয়মিতভাবে কোনো শিক্ষক নিয়োগের পরীক্ষা নেই এবং আমরা পরীক্ষা দিতে পারছি না, তাই জন্য আমাদের এই বাস্তব অভিজ্ঞতার স্পষ্ট অভাব আছে প্রত্যেকের মধ্যে। আর এই অভাব পূরণ করার জন্যই আমাদের এই অভিনব পরীক্ষা, যাকে বলা হচ্ছে স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট। এই পরীক্ষাটা কিভাবে পরিচালিত হবে ভালো করে বোঝো, এবং আমরা এই পরীক্ষাকে এমনভাবে মেনটেন করব যাতে প্রত্যেকে নিজের অবস্থা অনুভব করতে পারে এবং তার যে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ, সেই পদক্ষেপ সে নিজে নিতে পারে, যে আমার এখানে ভুল আছে, এইখানে ত্রুটি আছে, আমার এটাকে শোধরাতে হবে। তো এবার এই পরীক্ষাটার বেসিক নিয়ম আমি তো লিখেই দিয়েছি, তবু আমি একটু বোঝানোর চেষ্টা করি, তারপরে আরো কিছু কথা বলবো। প্রথমত পরীক্ষাটা হবে 100 নাম্বারের। এবার এই যে পরীক্ষাটা, এই পরীক্ষাটাকে সবাই, প্রত্যেকে যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ মনে মনে সেই পরীক্ষা ভাববে। ধরো কেউ ওয়েস্ট বেঙ্গল পিএসসির সিলেবাস ধরে পড়াশোনা শুরু করেছে এবং তার টার্গেট পিএসসি পরীক্ষা দেবে, তাহলে সে ভাববে এই স্যাট পরীক্ষাটা পিএসসি পরীক্ষা, তাহলে 28শে ফেব্রুয়ারি পিএসসি পরীক্ষা তোমার জন্য, 100 নাম্বারের পিএসসি পরীক্ষা। তাহলে এটা ভাবলে কি হবে, তুমি যেহেতু আমাদের ক্লাসরুম একটা মেজর স্যাম্পেল, এখানে প্রায় 500 স্টুডেন্ট রয়েছে, তাদের মধ্যে থেকে যদি 300 জনও পরীক্ষা দেয় তাহলেও একটা বিশাল বড় স্যাম্পেল। তাহলে সেই স্যাম্পেলের মধ্যে তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়ে নিজের অবস্থাটা অনুভব করবে। ধরো 300 জনের মধ্যে তোমার র্যাঙ্ক হলো 10, তার মানে বেশ খানিকটা আনন্দের বিষয়টা। তোমার র্যাঙ্ক হলো 50, উদ্বেগের, কারণ যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিমিটেড ভ্যাকান্সিতে নিয়োগ হয়। তাহলে উদ্বেগের জায়গায় তুমি আছো, নাকি তুমি বেশ খানিকটা স্যাটিসফ্যাকশনের জায়গায় আছো, নাকি তোমার ইমপ্রুভমেন্ট আরো দরকার, এই জায়গাগুলো তুমি নিজে অনুভব করতে পারবে পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হওয়ার পর। তাহলে এটা ধারাবাহিকভাবে তোমার নিজের যে গ্রোথ কার্ভ, সেটাকে মেনটেন করার জন্য হেল্প করবে এই পরীক্ষা। তাহলে 100 নাম্বারের পরীক্ষা, পরীক্ষাটার সময় সীমা আমরা দেব কত, 60 মিনিট মোটে। কেন 60 মিনিট? কারণ এটা তো অনলাইন টেস্ট। অনলাইন টেস্ট হওয়ার জন্য 60 মিনিট কেন রাখা হয়েছে, কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারবে না। কারণ হিউম্যান সাইকোলজিতে অনেক মানুষের মধ্যেই এই রকম মনোভাব আছে যে আমি 5 জনের মধ্যে আমার ইমেজ যেন খারাপ না হয়, তাই আমি 2টো প্রশ্নের আনসার দরকার হলে দেখে দেখে দেব, তাও যেন আমার মার্কস ভালো হয়। এই মেন্টালিটি অনেকের মধ্যে থাকে। সে কখনো এটা ভাবলো না যে আমি যদি দেখে লিখি তাহলে আমার এই পরীক্ষায় রেজাল্ট তো ভালো হবে, কিন্তু আগামীর ফাইনাল পরীক্ষায় রেজাল্ট কিন্তু ভালো হবে না, তাই সাময়িক সন্তুষ্টির কোনো প্রয়োজন আমার নেই। তো এটা অনুভব প্রত্যেকের করতে হবে যে আমি যদি কোনো অসৎ উপায় অবলম্বন করি তাহলে তার এফেক্ট আমার ভবিষ্যতে পড়বে। এই পরীক্ষায় হেসে আমার কোনো দরকার নেই, বরং এই পরীক্ষার রেজাল্ট দেখার পর আমি কান্না করি, তাতে লাভ আছে। কারণ সেই কান্না থেকে তোমার জীবনে শিক্ষা আসবে, আর সেই শিক্ষা তোমার পরিবর্তন আনবে, আর সেই পরিবর্তনই তোমার জীবনে সফলতা আনবে।
তাই জন্য এই পরীক্ষায় যাতে কোনো কেউ অসৎ উপায় অবলম্বন করতে না পারে, তাই জন্য 60 মিনিট সময়সীমা দেওয়া হয়েছে। তাহলে গড়ে 60 মিনিটে 100টা প্রশ্নের উত্তর দিতে হবে। তাই কেউ কোনো প্রশ্নের উপরে অধিক সময় ব্যয় করতে পারবে না। এটা আমরা যাতে প্রপারলি এটা মেনটেন করা যায় স্বচ্ছভাবে, তার জন্য এই প্রসেসটাকে রেখেছি। সময় বেশি দেয়াই যেত, 100 মিনিট বা 90 মিনিট, কিন্তু সেক্ষেত্রে হতে পারে এই ধরনের কোনো অস্বচ্ছতার জায়গা তৈরি হতে পারত। তাই সেটাকে আমরা পরিহার করার জন্য 60 মিনিট সময়সীমা রেখেছি। এবার প্রশ্ন হলো সিলেবাস কি? এই জায়গাটাই মজা। সিলেবাস ভূগোলের কোনো সুনির্দিষ্ট সিলেবাস নেই। এবার তুমি প্রশ্ন করতে পারো, এটা কি করে সম্ভব? কোনো সিলেবাস নেই। তুমি মাদ্রাসা সার্ভিসের পরীক্ষা দিতে গেছিলে 9-10 এর, সেখানে থটের প্রশ্ন এসেছিল। তুমি পেরেছো পরীক্ষাটাকে ক্যান্সেল করতে? পারোনি, কারণ সেটা ভূগোলের বাইরে নয়। মাদ্রাসা সার্ভিসের 9-10 এর ইন্টারভিউ দিতে গেছে আমাদের ছেলেমেয়েরা ক্লাসরুমের, তাদের প্রশ্ন ধরেছে থটের। এমন বোর্ড ছিল, এমন একটা বোর্ড ছিল যেখানে সব প্রশ্নই থটের ধরা হয়েছে। সে কি বলেছে, বলতে পেরেছে কেন থটের প্রশ্ন ধরা হচ্ছে? আমি পরীক্ষা দেব না, আমার নতুন করে পরীক্ষার ব্যবস্থা করা হোক? পারেনি। তার মানে মাথায় রাখতে হবে, এবং যত পরীক্ষা তুমি দেখো না কেন, সব পরীক্ষায় প্রত্যাশিত সিলেবাস অনুযায়ী প্রশ্ন আসে না। হুবহু প্রত্যাশা মতো সিলেবাস ধরে প্রশ্ন আসে না। তাই জন্য আমাদের এই স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্টের মেন যে জায়গাটাকে আমরা গুরুত্ব দিয়েছি, সেটা হলো কোনো সুনির্দিষ্ট সিলেবাস নেই, তবে ভূগোল থেকেই প্রশ্ন আসবে। এখানে তোমাকে ইতিহাসের প্রশ্ন করা হবে না যে আকবরের বাবার নাম কি ছিল, তোমাকে ভূগোলের প্রশ্নই ধরা হবে। তো ভূগোলের যে কোনো ব্রাঞ্চ থেকে, সেটা এসএলএসটির সিলেবাস থেকে হতে পারে, ইএমআরএস এর সিলেবাস হতে পারে, বিপিএসসির সিলেবাস হতে পারে। হ্যাঁ, আমরা অ্যাভয়েড করব জিওগ্রাফি অফ বিহারের প্রশ্ন না দেয়ার, কিন্তু সেটা দিলেও আমাদের রিজনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়ার বাইরে নয়। আমি যদি বিহারের একটা সাপোজ ধরো জিওলজি থেকে প্রশ্ন দেই বা ফিজিওগ্রাফি থেকে প্রশ্ন দেই, তুমি বলতে পারো না যে এই প্রশ্নটা আসাটা অনুচিত হয়েছে। সেটা তো ভারতের বাইরে নয়, তাই রিজনাল জিওগ্রাফির মধ্যে ঢুকে যাচ্ছে। তাই সিলেবাস থাকবে আমাদের ক্লাসে, যত ক্লাস হয়েছে সব ক্লাস, বা বলতে পারো যত সিলেবাসকে মেনটেন করে আমরা এতদিন ধরে ক্লাস করছি, সমস্ত সিলেবাসকে গুরুত্ব ও মান্যতা দিয়েই এই 100টি প্রশ্ন সাজানো হবে। এবং 100টি প্রশ্নের মধ্যে আমরা যেটা মেনটেন করব সেটা হলো 4টে ভুলের জন্য 1 নাম্বার কাটা, অথবা 3টের জন্য 1 নাম্বার কাটা। এটা আমরা পরীক্ষা ঘোষণা হওয়ার, মানে পরীক্ষা তো ঘোষণা হয়েই গেছে 28শে ফেব্রুয়ারি, কিন্তু এই 28শে ফেব্রুয়ারির আগে 7 দিন আগে জানিয়ে দেওয়া হবে 3টের জন্য 1 নাম্বার কাটা যাবে, না 4টের জন্য 1 নাম্বার কাটা যাবে, নাকি দুটোর জন্য 1 নাম্বার কাটা যাবে, সেটা আমরা পরে সিদ্ধান্ত নেব। তবে 3টের জন্য 1 নাম্বার কাটা যাওয়ার জায়গাটা প্রকট রয়েছে, সেই জায়গাটাই হয়তো মান্যতা দিয়ে রুলস বা রেগুলেশন করা হবে। গেল, সেটা পরে জানিয়ে দেওয়া হবে। তাহলে 100 নাম্বারের পরীক্ষা, 60 মিনিট সময়, নেগেটিভ মার্কিং থাকছে, কারণ আমাদের টার্গেট প্রচ্ছন্নভাবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি ভীষণ গুরুত্বপূর্ণভাবে রয়েছে। এবং এই নেগেটিভ মার্কিং এর পরীক্ষা দেওয়ায় খুব সুবিধা হয়, নিজের পড়ার কায়দার কিছু পরিবর্তন করতে হয়, প্লাস রেসপন্সিবিলিটি বাড়ানোর জায়গা তৈরি হয়। যখন আমার নেগেটিভ মার্কিং নেই, তখন আমার রেসপন্সিবিলিটি নেই, তো এটার আনসার, হ্যাঁ এটা করে দাও, ঠিক আছে চলে যাই। এই 5টার আনসারই করিনি, ঠিক আছে সব করে দাও। কোনো রেসপন্সিবিলিটি নেই। পরীক্ষার হলে যে যার মতো করে যে কোনো প্রশ্নের উত্তর যা তা করে চলে আসে। এই জায়গাটা নেগেটিভ মার্কিং না থাকলে হয়। তাই জন্য আমরা স্যাট বা স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্টে অবশ্যই নেগেটিভ মার্কিং এর জায়গা রাখবো, এবং সেটা এই রকম আমি যেমনটি বললাম আগে। এবার আরেকটা রিকোয়েস্ট সকলের উদ্দেশ্যে, যে নিজে চাইবে নিজের ভালো, সে অবশ্যই সেটা করবে। সেটা হলো এই পরীক্ষাটা দেওয়ার জন্য আমি সবাইকে সাজেস্ট অ্যান্ড রিকোয়েস্ট করব, যেহেতু এটা আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ একটা টার্গেট, এবং এই সুবিধা তুমি ক্লাসরুম থেকে পাওয়া মানে তুমি বিরাট বড় সুবিধা পাচ্ছ।
তোমার নিজের অবস্থা অনুভব করার জন্য এই সুবিধা এত বড় যে এর কোনো অল্টারনেটিভ কিছু নেই। ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট হিসাবে এই পরীক্ষা কাজ করবে প্রত্যেকের লাইফে। এবার এই পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, সেটা হলো 24 ঘন্টা সময়ের মধ্যেই পরীক্ষা দিতে হবে। ধরো 28/2/2025 যদি আমি ধরে নিই, এটাকে আমি 24 ঘন্টাকেই মেনটেন করব, ধরে নিই যে 28 একদম রাত, মানে 28 তারিখে তোমার যেটা রাত 12টা 1 বা 12টা, যেটা 12টা প্লাস যাকে আমরা বলি, তখন ধরো শুরু করা হলো, পরের দিন ওই সময় শেষ হয়ে যাবে। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে পরীক্ষা জমা করা বাধ্যতামূলক। এবার সেটা 12টা না করে আমরা 24 আওয়ারকে 1 ডে হিসাবে ধরে কি করব, হতে পারে সেটা 28 তারিখ সকাল 8টা থেকে পরীক্ষা শুরু হলো, 29 তারিখ সকাল 8টা পর্যন্ত, মানে 7টা 59 পর্যন্ত পরীক্ষা দেয়া যাবে। এটাকে আমরা 1 ডে হিসাবে মান্যতা দিলাম, যাতে করে সময়গত একটা সুবিধা আসে। টোটাল 24 ঘন্টার মধ্যে পরীক্ষাটাকে দিতে হবে। তারপরে পরীক্ষাটা সিস্টেম থেকে উধাও হয়ে যাবে, অর্থাৎ ওই পরীক্ষা আর কেউ দেখতে পারবে না। এবং আমরা এই পরীক্ষার প্রতি ভীষণ গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে এই পরীক্ষাটাকে ফার্দার দ্বিতীয়বার কোনোভাবেই সিস্টেমে আর আসবে না, পুরো সিস্টেম থেকে উধাও হয়ে যাবে। 3 দিন পর রেজাল্ট আউট করা হবে। রেজাল্ট আউট করার পর অল্টারনেটিভলি আমাদের পরীক্ষাটা থাকবে কোনো একটা জায়গায়। যদি মনে করা হয় পরবর্তীতে কোনো সময় সেটাকে আনা হবে এখানে, সেটা আনা যেতে পারে, সেটা আমরা অন্য সময় ভাববো। কিন্তু তার জন্য মানে সুনির্দিষ্টভাবে কোনো প্রকার সময়সূচি নেই যে এরপরে আবার পরীক্ষাটা সিস্টেমে চলে আসবে। কারণ যদি এটাকে আনা হয় তাহলে কি হবে, অনেকেই ভাববে ঠিক আছে পরীক্ষা দেব না, পরে প্রশ্ন দেখেই নিতে পারবো। প্রশ্নটা আর সিস্টেমে আমরা রাখবো না, এর প্রতি গুরুত্ব দেওয়ার জন্য। মাসে একটি করে এই পরীক্ষা হবে এবং পরীক্ষা কমপ্লিট হওয়ার পর এটা উধাও হয়ে যাবে। এবার এবং রেজাল্ট পাবলিশড হওয়ার পর অবশ্যই আমি বলে দেব যে কোন প্রশ্নের উত্তর কি প্রশ্ন কি ছিল, প্রশ্নের উত্তর কি ছিল বা কি হওয়ার কথা ছিল, সেগুলো সব বলে দেওয়া হবে একটা আলাদা ক্লাস করে ওর উপরে। এবার অনেকে প্রশ্ন করেছে যে যদি 50% আমার কমপ্লিট হয়ে থাকে বা আমি সদ্য শুরু করেছি, তাহলে আমার কি করা উচিত হবে, আমি কি করব? দেখো, একটা বিষয় তো মানতে হবে যে এখন যদি কোনো পরীক্ষা হয়, প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাহলে তুমি তো বলবে না যে আমি 50% প্রিপেয়ার্ড, আমি পরীক্ষা দেব না। তুমি তো সেটা বলবে না। তুমিও পরীক্ষা দেবে, তুমিও ফর্ম ফিল আপ করবে। তো তাই জন্য সবাই একই বর্গের মধ্যে ঢুকেই পরীক্ষাটা দাও। তুমি তোমার মানসিক যে জায়গা, সেই জায়গাটাকে ওইটা দ্বারা নির্ধারিত করবে যে হ্যাঁ, আমি তো সবে 30% কমপ্লিট করেছি, তাহলে আমার পরীক্ষা একটু খারাপ হওয়াটা স্বাভাবিক ছিল, আমার স্কোর বা র্যাঙ্কটা একটু খারাপ হওয়া স্বাভাবিক ছিল। সেটা তুমি বলবে, তোমার নিজের জায়গা থেকে তুমি নিজেকে বোঝাবে, কিন্তু তুমি পরীক্ষাটা দেবে। কারণ হুট করে আজকে নোটিফিকেশন দিলে, এবং যদি আমি পিএসসির কথা বলি, পিএসসির পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, তাহলে ওই পরীক্ষা তুমিও তো দেবে। তাই জন্য যারা সদ্য ক্লাসরুমে অ্যাডমিশন নিয়েছে তাকেও আমি বলবো পরীক্ষাটা দেওয়ার জন্য। পরীক্ষা দিয়ে অন্তত নিজের অবস্থা বোঝো। অন্য পরীক্ষা দিতে আমি বলছি না, সেগুলো তুমি তোমার প্রপার সিস্টেম অনুযায়ী পরপর দিয়ে এগো। কিন্তু এই পরীক্ষাগুলো, যেগুলো স্পেশাল অ্যাচিভমেন্ট টেস্ট মাসে একটা করে আসছে, কেবলমাত্র তোমার অবস্থা বিচার করার জন্য এবং নিজের প্রস্তুতি সম্পর্কে অবগত করার জন্য, সেই পরীক্ষাটা তুমি দাও, প্রত্যেকে দাও। তাহলে কি হবে দেখো, যতজন পরীক্ষা দেবে না তত আমাদের সুবিধা হবে। ক্লাসরুমের 480-র আশেপাশে ক্যান্ডিডেট। এবার যদি আমি বলি যে অন্তত 400 জন যদি পরীক্ষাটা দিয়ে দেয়, তাহলে ভাববে এই 400 জনের মধ্যে তুমি যদি প্রথম দিকে র্যাঙ্ক করো না, প্রথম 25-30-এর মধ্যে র্যাঙ্ক হয়ে যায়, তাহলে ভাববে তুমি কিন্তু চাকরি পাবে, চাকরি পাওয়ার জায়গাতেই তুমি আছো। তাই কোনো দুশ্চিন্তার কারণ নেই, শুধু প্রস্তুতি ধরে রাখার বিষয়। এবার যদি কোনো কারণে এই 400 জনের মধ্যে তোমার র্যাঙ্ক হয় 100,
তাহলে তোমার মন রক্ষা করার জন্য যদি আমি বলি তোমার চাকরি হবে নিশ্চিত, সেটা তো মিথ্যে কথা বলা হবে। তাই নিজে আশা করি উপলব্ধি করতে পারবে যে 400 জনের মধ্যে তোমার র্যাঙ্ক হয়েছে 100। যদিও আমি এটা অনেক আগে থেকে বলে আসছি এবং এখনো প্রত্যেককে আমি মানে অ্যাসিওর করছি, সেটা হলো, দেখো, মাদ্রাসার রেজাল্ট দিয়ে আমরা কিছুটা অনুভব করতে পারবো না? মাদ্রাসার টোটাল যতজন পাশ করেছে তার 33%, 33% আমাদের ক্লাসরুমের। তাহলে তার যদি 33% আমাদের ক্লাসরুমের হয় আর বাদ বাকি 66% বাইরে আছে, তাহলে এইখানে যদি তুমি কোনো কারণে 25-এর মধ্যে র্যাঙ্ক করো আর বাদ বাকি 75 জন বাইরে আছে, এই বাদ বাকি ধরো তুমি 25-এর মধ্যে র্যাঙ্ক করলে, আমি ধরলাম 75 জন নিয়োগ হবে, তাহলে 75 জন যদি নিয়োগ হয় তাহলে বাদ বাকি 50 জন বাইরে আছে। তাহলে এই রকম ভাবে প্রত্যেকে ফিল করো, কারণ এটা মেজর স্যাম্পল। এইখানে গুরুত্বপূর্ণ জায়গায় র্যাঙ্ক করা মানে তুমি ওয়েস্ট বেঙ্গলে ভালো জায়গায় আছো, এবং সেটা আগামীর পরীক্ষায় আমাদের এই সাকসেস রেট আরো বাড়বে, এটা আমি দায়িত্ব সহকারে বলছি। সাকসেস রেট পার্সেন্টেজ বাড়বে এবং সেটা স্কুল সার্ভিসে গিয়ে চরমে পৌঁছাবে সেই পার্সেন্টেজটা। এবার তুমি, তোমার দায়িত্ব হলো ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে নিজেকে পাকা করে ফেলা। এবার সেই কাজটা তোমাকেই করতে হবে, কারণ এটা সম্পূর্ণ নিজের অ্যাক্টিভ স্টাডির মধ্যে দিয়েই সামনে এগোতে হবে নিজেকে। শুধুমাত্র স্যাট পরীক্ষা তোমাকে হেল্প করবে অবস্থা বোঝাতে, যে তোমার রাজ্যের মধ্যে তোমার অবস্থা কোথায়, এইটা তোমাকে ফিল করাবে। তো এটা হলো এই পরীক্ষার নেচার, রুলস রেগুলেশন যেটা বলার সেগুলো বেসিক্যালি আমি বলে দিলাম। যারা একদম সদ্য অ্যাডমিশন নিয়েছে সেও এই পরীক্ষা দেবে, যে 2 বছর আগে অ্যাডমিশন নিয়েছে সেও দেবে। প্রত্যেকে দিয়ে নিজের অবস্থাটা বুঝবে। পরীক্ষা 24 ঘন্টা পর মানে ক্লোজ হয়ে যাবে, পরীক্ষাটাকে সিস্টেম থেকে তুলে নেওয়া হবে এবং 3 দিনের মধ্যে রেজাল্ট আউট করে একটা তালিকা তৈরি করা হবে, সম্পূর্ণ তালিকা তৈরি হবে অ্যাজ পার র্যাঙ্ক। সেই তালিকার মধ্যে যে একে থাকবে প্রথম, ফার্স্ট র্যাঙ্কার, যে প্রথম, তাকে ক্লাসরুমের পক্ষ থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হবে এবং সেই পুরস্কার আমরা কিভাবে পাঠাবো, কি সিস্টেম, সেগুলো আমরা পরে ডিসাইড করব। কিন্তু প্রথম র্যাঙ্ক যে করবে তাকে প্রতি মাসেরই স্যাট পরীক্ষায় প্রথম যে র্যাঙ্ক করবে তাকে অবশ্যই বিশেষভাবে পুরস্কৃত করা হবে। এবং আমাদের ক্লাসরুমের স্ট্যান্ডার্ডিটি মেজার করার জন্য স্যাট পরীক্ষাকেই আমরা স্ট্যান্ডার্ড মান হিসাবে ধরব। অর্থাৎ স্যাট পরীক্ষায় র্যাঙ্ক কত সেটা দিয়ে আমরা ফিল করব এই স্টুডেন্টের কোয়ালিটি ও ক্যাটাগরি কেমন। স্যাট পরীক্ষাকে চরম এবং সর্বাধিক মান্যতা প্রদানকারী একটি পাঠ হিসাবে আমরা জিও টিউটোরিয়াল ই লার্নিং প্ল্যাটফর্মের পক্ষ থেকে এই পরীক্ষাকে একটা বিশেষ ওয়েটেজ চাপাবো এবং এই পরীক্ষার যারা প্রথম দিকে র্যাঙ্ক করবে, প্রথম সারিতে থাকবে ইন ফিউচার, তাদের জন্য আমাদের ভাবনা চিন্তা থাকবে। কারণ তোমরা জানো যে যে যেখানেই চাকরি পাও না কেন, চাকরি পাওয়ার পরেও চাকরি জীবনের সবকিছু নয়। চাকরি তোমাকে কি দেবে? একটা সুনিশ্চিত জীবন দেবে এবং একটা কর্মসংস্থান দেবে, আর্থিক যে রোজগারের জায়গা সেগুলো দেবে। কিন্তু এর বাইরেও আমাদের যারা ডায়নামিক তারা এর বাইরেও একটা জীবন খোঁজে। চাকরির পাশাপাশিও একাধিক জীবন আছে আমাদের। সেটা যারা লিখতে ভালোবাসে তারা লেখে, লেখালেখি করে, অনেকে বই লেখে, অনেকে কবিতা, সাহিত্য, গল্প এইসব লেখে। ঠিক আছে, চাকরিটাই আমাদের জীবনের, হ্যাঁ, বেকার অবস্থায় চাকরি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য। সেটা পূরণ হওয়ার পরেও আমাদের একাধিক জায়গা রয়েছে। চাকরি তোমাকে কেবলমাত্র একটা কর্মের নিশ্চয়তা এবং অর্থ ব্যতীত আর কিছু তোমাকে দেবে না। তো ক্লাসরুমের পক্ষ থেকে পরবর্তীতে আমরা একাধিক পদক্ষেপ নেব, আস্তে আস্তে এগোবো আমরা সেই লক্ষ্যে, এবং সেটা আমি ভীষণ স্পিডে দ্রুত এগোনোর পক্ষপাতী নই। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যাট পরীক্ষার যারা র্যাঙ্ক করা ছেলে মেয়ে থাকবে তারা পরবর্তীতে চাকরি পেয়ে যাওয়ার পরেও ক্লাসরুমের পক্ষ থেকে বিশেষ সাপোর্ট, বিশেষ
যে এঙ্গেজমেন্ট সেগুলো তাদের জন্য থাকবে। তো স্যাট পরীক্ষাকেই সর্বোচ্চ এবং আল্টিমেট গুরুত্ব প্রদানকারী পরীক্ষা হিসাবে আমরা আজকের পর থেকে এবং এরপরে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষায় আমরা ভাবনা চিন্তা রাখবো। তো এটা হলো প্রাথমিক কথা। এবার যারা লাইভে রয়েছে তারা পড়ার স্ট্র্যাটেজি বেস যদি বিশেষ কিছু জিজ্ঞাসা থাকে, পড়ার বর্তমান অবস্থা সংক্রান্ত, কিভাবে এগোবো, কোন কোন জায়গায় সমস্যা রয়েছে প্রত্যেকের, নিজের এই প্যাটার্ন ফলো করা, সামনে এগোনোর, সেই সংক্রান্ত যদি কোনো কোনো প্রশ্ন থাকে সবাই আনমিউট করে প্রশ্ন করবে এক এক করে। আচ্ছা, কারো প্রশ্ন থাকলে একটু আনমিউট করে সাথে সাথে বলবে। হ্যালো হ্যাঁ, বলো। স্যার, মানে যাদের মানে বিশেষ করে আমার কথাই বলছি যে 100% এখনো কমপ্লিট হয়নি, তাহলেও কি এই পরীক্ষাটা দেওয়া উচিত হবে? অবশ্যই দেওয়া উচিত হবে। যদি কালকে নোটিফিকেশন বেরোয় আর 2 মাস পর পরীক্ষা হয়, তুমি তো পরীক্ষাটা দেবে। সেই পরীক্ষাটা তো তুমি দেবে। এটা কেবলমাত্র নিজের অবস্থান বিচার করা এবং নিজের প্রস্তুতি সংক্রান্ত যে অবগতি তার জন্য এই পরীক্ষা। এই পরীক্ষাটা কেবলমাত্র তোমার, আমি বললাম যে যেহেতু ধারাবাহিকভাবে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা হচ্ছে না, যেমনটি এসএলএসটি আগে কি হতো, অনেক যারা সিনিয়র আছে খোঁজ নিয়ে দেখবে 2 বার এসএসসিতে পায়নি, 3য় বার পেয়েছে, 3 বার পায়নি, 4র্থ বার পেয়েছে, 4 বার পায়নি, 5ম বার পেয়েছে। সেই স্কোপ তো আমাদের যারা অন্তত ক্লাসরুমে আছে এবং বর্তমানে যারা শিক্ষক পদপ্রার্থী তারা কেউ পাচ্ছে না। তাহলে 2016 সাল থেকে আজকে 2025 সাল, এই দীর্ঘদিন যেহেতু পরীক্ষা হয়নি, তাই জন্য কারোরই এই অভিজ্ঞতা নেই। তোমরা যারা ক্লাসরুমে রয়েছো, ধারাবাহিকভাবে পরীক্ষা দাও, তারা অনেক উপকৃত হয়েছো, সেটা প্রত্যেকে নিজে অনুভব করতে পারো। কিন্তু তুমি ভাবো তো যে এখনো কোনো পরীক্ষায় দেয়নি, মক টেস্টই দেয়নি, তাকে যদি আমাদের ওই পৃথিবীর আভ্যন্তরীণ গঠন থেকে একটি প্রশ্ন করা হয়ে বসে যে বলো তো গুটেনবার্গ বিযুক্তি কোথায় আছে, সে হয়তো ভুলে গেছে। এই রকমও কন্ডিশন হতে পারে, সে জিওগ্রাফি অনার্স, তাকে একটা বিযুক্তির নাম বলা হলো, সে হুট করে থতমত খেয়ে গিয়ে বলছে হ্যাঁ এটা কোথায় যেন অবস্থিত, মানে জায়গাটা এইরকম। চর্চা না থাকলে বিষয়টা এইরকমই হয়। তো এবার যেহেতু দীর্ঘদিন পরীক্ষা হচ্ছে না, তাই জন্য কেউই আমরা আমাদের অবস্থা সম্পর্কে সচেতন নই যে আমার র্যাঙ্ক কোথায় আছে, আমার অবস্থা কোথায় আছে। হ্যাঁ, মাদ্রাসা থেকে সবাই একটা প্রাথমিক ধারণা তো অবশ্যই পেয়েছে, কিন্তু সেটা যদি ধারাবাহিকতা অনুযায়ী আমরা করতে পারি ক্লাসরুমের পক্ষ থেকে, তাহলে এর থেকে বড় পদক্ষেপ আর কিছু হবে না। সবচেয়ে বড় পদক্ষেপ এটাই। এবং এই পদক্ষেপ আমার নেয়ার আগে থেকে প্ল্যান ছিল। আগে আমি একবার নোটিশ দিয়েও ছিলাম, তারপরে সেটাকে পোস্টপন করা হয় যেহেতু কিছু ক্লাসের বাকি ছিল, প্রস্তুতির কিছু জায়গা গ্যাপ ছিল। তাই জন্য অনেকে বলেও ছিল এবং আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম পরবর্তীতে যে হ্যাঁ, এটাকে আর একটু পরে করা ঠিক হবে। এবার যেহেতু আমরা স্পষ্ট ইঙ্গিত পাচ্ছি যে ইএমআরএস অ্যান্ড বিপিএসসি যে কোনো সময় মোড় ঘুরে যাবে এবং পিএসসিরও ডিটেলস নোটিশ চলে আসবে। তো 3টে জায়গা একদম স্পষ্ট হয়ে গেছে এবং স্কুল সার্ভিসের জায়গা পরিবর্তন যে কোনো মুহূর্তে হতে পারে। তাহলে যেহেতু একটা প্রকট সম্ভাবনা সামনে রয়েছে, তাই আমাদের এই সময় থেকেই কিন্তু ওই খেলোয়াড়রা যেমন নেট প্র্যাকটিস করে, সেই প্র্যাকটিসটা কিন্তু শুরু করে দিতে হবে। এবার সেই প্র্যাকটিসটা তুমি নিজে পরীক্ষা দিচ্ছ, নিজে দেখছো, সেটা এনাফ নয়। কারণ তুমি তো নিজের অবস্থা বুঝতে পারছো না, নিজেকে নিয়ে সচেতন নয় যে আমার অবস্থা কোথায়, আমার র্যাঙ্ক কোথায়। তাই জন্যই এই স্যাট পরীক্ষার আয়োজন করা হলো, যে তুমি অন্তত ক্লাসরুমের পক্ষ থেকে নিজের র্যাঙ্ক জানো। এবং আমি সেটা বললাম, মাদ্রাসার রেজাল্ট দিয়ে আমরা তো বিচার করতেই পারি যে এটা হলো 33% সফল ক্যান্ডিডেটদের গ্রুপ। তাহলে স্বাভাবিকভাবেই আহ, এখানে যারা রয়েছে তারা তাদের র্যাঙ্ক অনুযায়ী একটা মানে নির্ভরশীল একটা সিদ্ধান্তের জায়গায় আসতে পারবে যে আমার 10 র্যাঙ্ক হচ্ছে, তার মানে আমি ওয়েস্ট বেঙ্গলে চাকরি পাচ্ছি। আমি নিজে লিখে দিচ্ছি, যারা
25-25 মধ্যে র্যাঙ্ক করবে এবং নিয়োগের সময় যদি 100টা ভ্যাকান্সি থাকে সে চাকরি পাবে। পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না, তার চাকরি হবেই। যে 25 মধ্যে র্যাঙ্ক করছে ক্লাসরুমে এবং নিয়োগের বিজ্ঞপ্তি দিল 100 ভ্যাকান্সি আছে, তার পরীক্ষা চাকরি হবে, যে 25 মধ্যে র্যাঙ্ক থাকবে। এবং আমি প্রত্যেকটা মুহূর্তেই কিছু হাতে ধরে বলি, যাতে আমি যেটা বলছি সেটা ভুল প্রমাণ না হয়ে তার থেকে বেশি ভালো রেজাল্ট আসে। তো এবার 25 বলছি, সেটা 35 হতে পারে, 35 আমি বলবো না ইচ্ছে করে, আমি 25 বলছি। তো এবার এই জায়গাটা আমাকে, এটা হলো একটা মাস্টার প্ল্যান আমাদের। কারণ আমাদের শুধু পড়লে তো হবে না, পড়লে হবে না, সমস্ত সিলেবাস কমপ্লিট করে দিলাম তার মানে হয়ে গেল আমাদের প্রস্তুতি, এমনটাও নয়। স্ট্র্যাটেজি ঠিকঠাক রাখতে হবে, যেটা আর 5 জনের থেকে আলাদা। তো তাই জন্য এই পরীক্ষাটার আয়োজন করা হলো, যে তুমি নিজে বোঝো। তুমি শুধুমাত্র ভাবলে যে আমি পড়ছি, পড়াশোনা হয়ে যাচ্ছে আমার, বেশ ভালো আছি, আমার হয়ে গেছে সিলেবাস কমপ্লিট, মানেই তুমি চাকরি পাওয়ার উপযোগী হয়ে গেছে, এমনটা নয়। তাই জন্য আমরা দেখবে আমাদের পিডিএফ গুলোর নিচে লেখা থাকে, কেবল আত্মসন্তুষ্টির জন্য নয়, সফলতার জন্য প্রস্তুতি। আত্মসন্তুষ্ট হয়ে কোনো লাভ নেই, সন্তুষ্টির মধ্যে দিয়ে পড়াশোনা কমপ্লিট করে কোনো লাভ নেই। তোমাকে বাস্তবের মাটিতে নামতে হবে। পরীক্ষা দিয়ে বেরিয়ে তুমি বললে আমার পরীক্ষা ভালো হয়েছে, এই ভালো ভালো নয় তো। তুমি যদি রেজাল্ট পাবলিশ হওয়ার পর তুমি পাস করো, তাহলে ভালো হয়েছে পরীক্ষা। তো এটাতে বিশ্বাসী, প্র্যাকটিক্যাল থাকতে হবে আমাদের প্রত্যেকের। চাকরির পরীক্ষায় প্রত্যেকের প্র্যাকটিক্যাল থাকতে হবে, ভাব জগতে থাকার দরকার নেই, বাস্তবের মাটিতে থাকো। তো এবার তাই জন্য করা হয়েছে, এবার প্রত্যেকে যে যার যে জায়গায় আছো সেই জায়গা থেকে প্রস্তুতি যতটা কমপ্লিট হয়েছে সেইভাবে পরীক্ষা দেবে। এবং যারা ক্লাসরুমে 2 বছর ধরে আছো, তার যদি পড়া সম্পূর্ণ না হয়ে থাকে, তাহলে সেটা এক ধরনের ব্যর্থতা, সেটা নিয়ে নিজে একবার ভাববে যে আমার এখনো কেন শেষ হলো না পড়া। এটা বেশ খানিকটা বড় ব্যর্থতা, ঠিক আছে? এবং আমি যেগুলো ক্লোজ করে দিচ্ছি 2.0 ক্যাটাগরি করে, সেইগুলো একদম সব শেষ করে ফেলো। এবং আর 5টা যেগুলো বাকি রয়েছে, সেই 5টার মধ্যেও পরিবর্তন আসবে এবং সেটাকে আমরা এই মুহূর্তে বন্ধ রাখবো, যেহেতু ইএমআরএস এর পরীক্ষাগুলো সাজানো হবে, ঠিক আছে? তো এবং স্যাট পরীক্ষা হবে প্যারালালি। তো এটাই বিষয়। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বলো। ইংলিশে হবে না বাংলায়? এইটা আচ্ছা, সবাই বলো কি হলো। আমি একটা ভোটিং করছি, কিন্তু আমার মনে হয় অন্তত 50-50 করা বেস্ট হবে। মানে স্যার 50 মিক্সডটাই ভালো হবে, মিক্সটাই ইংরেজি ভালো। প্লাস বাংলা। হুম, সব ধরনের থাকুক। আমি চেষ্টা রাখছি 50টা বাংলা, 50টা ইংরেজিতে করার। ওটা ভালো হবে। আর সাবজেক্ট গুলো কি 9 থেকে 12 পর্যন্ত সাবজেক্ট যেগুলো আছে এটা আমি ওগুলোর পরীক্ষা হবে? এটা আমি প্রথমেই বলে নিয়েছি যে আমাদের এই পরীক্ষাটা একটু অন্য টাইপের। এটাকে এটাকে কোনো প্রকার সিলেবাস, স্পেসিফিক সিলেবাস নেই। ভূগোলের যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। যেহেতু আমরা দেখছি যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে বেসিক্যালি এটা হয় প্র্যাকটিক্যালি। পিএসসির আগের পুরনো যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ক্লাস করব। তো সেখানেও যদি আমরা দেখি, তাহলে দেখব যে কোনো প্রকার সিলেবাস মেনটেন করা হয় না, কোনো সিলেবাস মেনটেন নেই। সিলেবাস দিয়ে দিল, কিন্তু যেমনটা আমরা বিএডে শিখেছিলাম না, যে প্রশ্ন করার কিছু মেথড ফলো করতে হয়, যে এখান থেকে এই কটা, এখান থেকে এই কটা, এরকম কোনো প্রপার রুলস রেগুলেশন মেনটেন করা হয় না। যে কোনো জায়গা থেকে, যেটা মাদ্রাসাতেও দেখেছো 9-10 এর পরীক্ষায় থটের প্রশ্ন এসেছে। তো তাই জন্য আমরা এই পরীক্ষাগুলোকে অন্য জায়গায় রাখছি, যেহেতু এটা এমন পরীক্ষা যেটা তোমাকে শক্ত করবে, মানে তোমার উপর দিয়ে ঝড় বয়ে যাবে, সেই ঝড় তুমি সহ্য করার যাতে উপযোগী হতে পারো, তাই জন্য এই পরীক্ষা। তাই এই পরীক্ষায় প্রশ্ন হবে ভূগোলের, কিন্তু সিলেবাস সুনির্দিষ্টভাবে বলার কোনো জায়গা নেই। 9, 10, 11, 12 সব ইনক্লুডিং ইএমআরএস, কেভি, এনভিএস, আমাদের বিপিএসসি অ্যান্ড স্কুল সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, সব সব পাঠ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন?
আমি যেহেতু একদমই নতুন শুরু করেছি মাত্র, তো যে রুটিনে আমি পড়াটা শুরু করছিলাম আর কি, হুম। সবগুলো ধরে ধরে তো সেভাবেই পড়বো। এই এক্সামের জন্য তো সবগুলো মিলিয়ে পড়তে দেখো একটু আমি ভালো হবে বলি নাকি? শোনো, এই যেভাবে পড়ছি ওভাবেই পড়বো? এইটা ভালো বলেছো কথাটা। যারা নতুন তারা নিজের পরিকল্পনা অনুযায়ী পরীক্ষা দেয়া, এটার কোনো পরিবর্তন করবে না। কারণ মনে রাখবো ওটা মাস্টার স্ট্র্যাটেজি তোমার জন্য, ওটাই তোমাকে রেডি করবে। এই পরীক্ষার জন্য কেউ কোনোভাবে এক্সট্রা গুরুত্ব বা এক্সট্রা চাপ নেবে না, কেউ নয়। কারণ এই পরীক্ষা শুধুমাত্র নিজের অবস্থাকে মেজার করার জন্য। এবার তুমি এই পরীক্ষার জন্য যদি প্রস্তুত হতে যাও তাহলে তোমার নিজের বেস তৈরি হবে না, ভিত দুর্বল হয়ে যাবে। এই পরীক্ষাটা নিয়ে কেউ ভাববে না। এই পরীক্ষাটা কিসের মাপকাঠি? তুমি এতদিন পর্যন্ত যা পড়েছো, সেই পড়া দিয়ে তুমি নিজের অবস্থাটা রাজ্যে কোথায় এনেছো, তোমার র্যাঙ্কটা অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী কত, তার জন্য এই পরীক্ষাটা। তাই জন্য তুমি এই পরীক্ষাটাকে ফোকাস করে কোনো প্রিপারেশন নেবে না। প্রত্যেককে আমি বলছি, এই পরীক্ষাটা নিয়ে কেউ কোনো স্পেসিফিক প্রিপারেশন নেবে না। এই পরীক্ষাটা তো এইরকমই না, ফাটকা, সিলেবাসের কোনো অন্ত নেই, যে কোনো জায়গা থেকে আসতে পারে। স্বাভাবিকভাবেই তোমার প্রস্তুতির ছকের মধ্যে থেকে এই জায়গা তৈরি হবে না। তাই এই পরীক্ষা নিয়ে কেউ নিজের প্রপার প্ল্যানিং এর কোনো পরিবর্তন করবে না। শুধু তোমার দায়িত্ব হলো এই পরীক্ষাটা যেদিন ওপেন হবে সেদিন এই পরীক্ষাটাকে দেয়া। এবার হ্যাঁ, যার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে সে কি করবে, এই পরীক্ষাটা যেহেতু 28 তারিখে, সে একটু সুন্দরভাবে জিওটেকটনিক, জিওমরফোলজি, ক্লাইমেটোলজি সব এদিক সেদিক করে ঘুরিয়ে ফিরিয়ে সব একবার দেখে নিল এই কদিনের মধ্যে। এবার যে নতুন সে শুধু জিওটেকটনিক শেষ করেছে, তাহলে সে কি ভাববে আমি জিওটেকটনিক সবে হয়েছে তাহলে এখন ক্লাইমেটোলজি, ওশানিওগ্রাফি আর বাদ বাকি সব করে ফেলি? সেটা তো সম্ভব নয়, পসিবল নয়। তাই তুমি তোমার প্ল্যান অনুযায়ী পরপর এগো। জিওটেকটনিক শেষ হয়েছে, এবার জিওমরফোলজি ক্লাস করো। এই পরীক্ষাকে কোনো গুরুত্ব দেবে না। এবার হ্যাঁ, এই পরীক্ষা দেওয়ার পর তোমার র্যাঙ্ক হলো 250, তুমি তো নিজেকে বোঝাতে পারবে যে আমি তো সদ্য জিওটেকটনিক শেষ করেছি, তাহলে আমার তো 25 র্যাঙ্ক হওয়ার কথা ছিল না, ঠিকই তো আছে। তাই এই জায়গাটা নিজে বোঝার চেষ্টা করবে। এবার কেউ ক্লাসরুমে 2 বছর ধরে আছে, তার র্যাঙ্ক হলো 250, তাহলে তার তো অনুভব করা উচিত যে আমি 2 বছর ধরে ক্লাসরুমে পড়ছি, আমার এখনো অবস্থা 250, তাহলে আমি কোথায় আছি? তাহলে এই জায়গাটা এটা আমি এই পরীক্ষাটার অবজেক্টিভটাকে আশা করি প্রত্যেককে বোঝাতে পেরেছি যে আমাদের উদ্দেশ্যটা কি। ঠিক আছে? তাই তুমি তোমার নিজের প্ল্যানিং এর কোনো পরিবর্তন ঘটাবে না। যারা পুরো সিলেবাস কমপ্লিট করে ফেলেছে সে একবার দেখে নিল পুরো সিলেবাস। কারণ তোমাকে রেডি রাখা হচ্ছে। যুদ্ধে যাওয়ার আগে যেমন রেডি রাখা হয় সব সেনাবাহিনীকে, ঠিক আছে? সমস্ত অস্ত্র সামগ্রী সবকিছু দিয়ে, সেইরকম তোমাকে রেডি করা হচ্ছে। কারণ আমি আভাস পাচ্ছি সামনে যুদ্ধের দিন আসছে। তাহলে আমি কি করব? ক্লাসরুমের ছেলেমেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করব। তাহলে সেই প্রস্তুতিটা করা হচ্ছে। এবার তুমি সদ্য জিওটেকটনিক শুরু করেছো, তুমি অ্যাডমিশন নিয়েছো 1 মাস হয়। স্বাভাবিকভাবেই তোমাকে যদি বলি না তোমার যুদ্ধের জন্য রেডি হতে হবে এখন, তাহলে সেই যুদ্ধের জন্য প্রস্তুত হয়তো হবে, কিন্তু সেটা আত্মসন্তুষ্টি হবে, আর কিছু না। ঠিক আছে? কারণ তোমার আগে যারা ট্রেনিং করে বেশ খানিকটা শক্তপোক্ত হয়ে গেছে, ওদের মতো পারফরম্যান্স করা তো অত সহজ নয়, বেশ খানিকটা কঠিন। তাই তোমার পরিকল্পনার তুমি কোনো ব্যাঘাত ঘটাবে না। এবার হ্যাঁ, যারা সদ্য অ্যাডমিশন নিয়েছো তারা একটা টার্গেট রাখো যে আমাকে মোটামুটি 6 মাস, 7 মাস, 8 মাসের মধ্যে প্রায় সিলেবাস কমপ্লিটের কাছাকাছি চলে যেতে হবে। এরকম একটা তৎপরতা রাখো। মানে এরকম ভাববে না যে হ্যাঁ, ঠিক আছে চলছে, এরকম চলবে না। কারণ তুমি যদি একবার শেষ করে ফেলো, করার পর না আবার ধরো জিওটেকটনিক এখন 20 দিনে শেষ করেছো। সেকেন্ড টাইম যদি এটা রিভিশনের জায়গায় আসতে হয় হয়তো 7 দিন টাইম লাগবে তোমার। তাই একবার কমপ্লিট করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা যত তাড়াতাড়ি সম্পন্ন করতে পারো তত লাভ আসবে তোমার। সেই কাজটা করো। ঠিক আছে? আর কারোর কোনো প্রশ্ন?
ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন নেই? আমরা ইএমআরএস এর পরীক্ষার লিস্ট, মানে কোন কোন পরীক্ষা সেটিং করা হবে সেগুলো, এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির জন্য কোন কোন বিশেষ ক্লাসকে আমরা টার্গেট করব, সেগুলো প্রপার নোটিশ করে সেগুলোকে জানিয়ে দেওয়া হবে, এবং পরপর আমরা ধারাবাহিকভাবে সেগুলো শুরু করব। ঠিক আছে? সেইভাবে চলবে আমাদের আগামীর পথ চলাটা। ঠিক আছে? আর এই পরীক্ষার জন্য যে কথাগুলো বললাম সেগুলোকে সবাই মাথায় রেখো, তাহলেই হবে। এবং প্রত্যেককে আমি লাস্টলি আরেকবার রিকোয়েস্ট করব যে পরীক্ষার আগে তো আমরা জানিয়ে দেব, গ্রুপে একাধিকবার বলাও হবে, পরীক্ষার দিন সবাই পরীক্ষাটা দেবে, দিয়ে নিজের অবস্থাটা অনুভব করবে, এবং আমরা নিজেরাও, কারণ প্রত্যেকে তোমরা এক একটা স্যাম্পেল, তো সেটা দিয়ে আমরা যদি একটা মেজর স্যাম্পেল সার্ভে হয়ে যাচ্ছে, সেই সার্ভে থেকে আমরা বুঝতে পারবো যে ওভারঅল যে আমাদের প্রস্তুতি সেই জায়গাটা কোথায় রয়েছে। এবং যেমন তোমার নিজের অনেক শিক্ষা তুমি পাবে যে আমার দুর্বলতা কোথায়, কোন জায়গায় বদল করা দরকার, সেটা যেমন পাবে আভাস, তেমন আমিও অনুভব করতে পারবো যে ক্লাসরুমের স্টেটাস কি রয়েছে বর্তমানকালে। তাই প্রত্যেকে পরীক্ষা দেবে, এইটুকু আমি রিকোয়েস্ট অ্যান্ড সাজেস্ট করব। এবার হ্যাঁ, কারোর অনেকের অ্যাক্সিডেন্টাল ভাবে দিতে পারবে না, ধরো সেই 24 ঘন্টায় সে ভীষণ ব্যস্ত, অন্য কোনো জগতে চলে গেছে, সে অন্য কোথাও গেছে, অন্য কোনো জায়গায় কাজে এঙ্গেজ, তাহলে স্বাভাবিকভাবেই সে দিতে পারবে না। তাহলে সেটাকে আমি 480 জন স্টুডেন্টের মধ্যে 80 জনকে বাদ দিয়ে দিলাম। অন্তত 400 জন তো পরীক্ষা দেওয়া উচিত। এবং আমি নিয়মে লিখেই দিয়েছি পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক নয়, কারণ অনেকের মধ্যে এরকম মনোভাব হতেই পারে যে না, আমি জানতে চাই না নিজের অবস্থা, কারণ আমি সবে শুরু করেছি। ধরো যে ছেলে বা মেয়েটা সদ্য গ্র্যাজুয়েশন বা বিএড কমপ্লিট করে প্রিপারেশন একদম সবে শুরু করেছে, স্বাভাবিকভাবেই সে অনুভব করতে পারছে যে পরীক্ষা দিলে আমার অবস্থান একদম খারাপ হবে, হয়তো শেষের দিক থেকে ফার্স্ট হবো আমি। তাহলে সে পরীক্ষা নাই দিতে পারে। এবার তাকে তো আমি বলতে পারি না যে না, তোমাকে দিতেই হবে, এটা বলার জায়গা আমার নেই। তো এইরকম যদি কারোর অনুভূতি হয় এবং সে যদি না দেয়, তাকে আমি জোর করব না। কিন্তু আমি পজিটিভলি এটাই বলবো যে প্রত্যেকে চেষ্টা করবে যে পরীক্ষাটা দেয়ার, তাতে তোমারও সুবিধা হবে নিজের অবস্থা বুঝতে, এবং আমাদেরও একটা সুবিধা আসবে। ঠিক আছে? এবং যারা টার্গেটে রেখেছো যে সামনের পরীক্ষা আমার জন্যই হবে, আমাকে সফল হতেই হবে, দেখো আমাদের ক্লাসের মৌলিক যে পন্থাগুলো সেগুলো এমনটাই আমি আলাদা রাখার চেষ্টা করেছি, যেই ছকের মধ্যে যারা থাকবে না তারা সফল হতে বাধ্য, কিছু করার নেই। মানে এই রাস্তাটা এমন ভাবেই তৈরি করা হয়েছে যে তুমি ছকে আছো, মানে তুমি সফল হতে বাধ্য, কিছু করার নেই, সফল তোমাকে হতেই হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ভাববে প্রত্যেক মাসে স্যাট পরীক্ষায় আমাকে 25-এর মধ্যে র্যাঙ্ক করতেই হবে, আমি তোমাকে 10 বলছি না, 25, মানে অনেক বেশি, 400 জনের মধ্যে আমি 25, এই 25 যারা র্যাঙ্ক করবে 25-এর মধ্যে তারা সেফ জোনে আছে, সুনিশ্চিতভাবে চাকরি পাবে। তাহলে তুমি টার্গেট রাখবে 25-এর মধ্যে আমার র্যাঙ্ক করার। এবার বাস্তবিক পক্ষে এরম তো হয়েই যেতে পারে যে 50 র্যাঙ্ক করলো সেও চাকরি পেল, সেগুলো ভবিষ্যৎ বলবে। কিন্তু আমাদের একটা লক্ষ্যমাত্রা যেটা, সেটা 400 জনের মধ্যে অন্তত 25 জন, 25 জন একটা টার্গেট ভ্যালু, যে এই 25 জনের মধ্যে আমাকে থাকতে হবে, কারণ 25টা পদ সুনিশ্চিত। এবার সেটা যদি আমাদের ওভারঅল মূল্যায়ন করে দেখা যায়, সেটা হতে পারে তুমি 100 জনের মধ্যেও যে আছে সেও সুনিশ্চিত, সেটা তো ভ্যাকান্সি ডিসাইড করবে। তাই ওটা নিয়ে আমরা কিছু এখনই ভাবতেও পারি না, বলতে পারি না। তাই লক্ষ্যটা সবার যেমন স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে টাইমটা কখন হবে, পরীক্ষার টাইমটা? পরীক্ষার টাইম 24 ঘন্টা থাকবে। 28 তারিখে ওপেন হবে, 28 তারিখে ধরো সকাল 8টায়, সেটা 7 দিন আগে বলা হবে, সকাল 8টায় ওপেন হলো, 29 তারিখ সকাল 8টা পর্যন্ত চলবে। 24 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা তুমি স্টার্ট করার পর 60 মিনিট সময় পাবে, 60 মিনিটের মধ্যে পরীক্ষা দিতে হবে, 100 নম্বরের পরীক্ষা, একদিনের মধ্যে দিতে হবে। এবার এটাকে আমি রাখতে পারতাম যে
একটা সময় ধরো 10টা থেকে 11টার মধ্যে পরীক্ষা। কিন্তু সেক্ষেত্রে হয়তো অনেকের অনেক ধরনের সমস্যা আসে। তাই সেই জায়গাটা আমি রাখছি না। 24 ঘন্টার মধ্যে রাখছি। 24 ঘন্টার মধ্যে সে দিক পরীক্ষাটা। তাহলেই হবে। ঠিক আছে? 24 ঘন্টা পর সিস্টেম থেকে তুলে নেওয়া হবে পরীক্ষাটা। স্যার একবার পরীক্ষা দেওয়ার পরে সেই প্রশ্নগুলো কি আবার না, দেখা যাবে? আর দেখতে পারবে না কেউ। পরীক্ষা দেওয়ার পর এটা তো তোমার ঐরকম হবে না। এটা রেজাল্ট আউট হওয়ার পর দেখতে পাবে। আমি সেটা বলে দেবো 7 দিন আগে। কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার পর সেই পরীক্ষাটাকে রেজাল্ট যখন পাবলিশ করা হবে তখন বলা হবে যে 100টা প্রশ্ন এই ছিল, এই প্রশ্নের উত্তর এই ছিল, এই প্রশ্নের উত্তর এই ছিল। এটা বলে দেওয়া হবে সেটা পরে। অসুবিধা নেই। ঠিক আছে? ঠিক আছে। এইভাবে চলুক। আজকের এই আলোচনা এই পর্যন্তই। সবাই নিজের মতো করে প্রপার প্ল্যান করে সামনে এগোও, এইটুকুই বলবো। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।